ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थिति विनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ माয়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুস্থ থাকুক এবং সাংসারিক জীবন কর্মজীবন প্রফুল্লময় হোক, শ্রী শ্রী পদ্মাবতী এবং বড় মায়ের কাছে প্রার্থনা করি। আজ একদম একটি নতুন ভিডিও যা আগামীতে ঘটবে, সেটি কীভাবে ঘটবে সেটা রাশিচক্র অনুযায়ী প্রত্যেকটি রাশির কিরম কিরম কী ঘটতে পারে সেটা নিয়ে আলোচনা হবে। বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও। প্রত্যেককে একটা কথা বলি, যারা ভিডিও দেখছেন তারা মনে রাখবেন, আমি কিন্তু বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে গ্রহ অনুযায়ী এই গোচর ফল বিশ্লেষণ করছি, কারোর জন্মকুণ্ডলী নয়। এবারে আপনাদেরকে যেটা বিচার করে বুঝতে হবে, যদি আপনারা কিছুটা বোঝেন, আপনাদের জন্মকুণ্ডলী, মহাদশা অন্তর্দশা এবং গোচর ফল এই তিনটেকে মেলাতে হবে। তিনটে মিলিয়ে যে ফলাফলটা হবে আপনার জন্যে, সেই ফলাফলটা কিন্তু নির্দেশিত হবে বা সেটা ফলবে। সবারই এক হবে না, এটা তো স্বাভাবিক। খারাপেরও অনেক ভিন্নতা আছে, ভালোরও অনেক ভিন্নতা আছে। খরচের যেমন রকম ফের আছে, ইনকামেরও রকম ফের আছে। যাই হোক, আজ যেটা বলবো, মেষ রাশির যে মানে আপনার কালসর্প যোগ সৃষ্টি হচ্ছে কোথায়, ব্যয় ভাবের ওপরে। বিশেষ গুরুত্বপূর্ণ, যারা বুঝতে পারবেন তাদের জন্য এই ভিডিওটা অনেক মূল্যবান হবে। যারা একটা কথা স্বীকার করতেই হয়, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একদম যারা সাবস্ক্রাইব করবেন তারা এরপরে সাবস্ক্রাইব করার পরে বেল আইকনে ক্লিক করে অল বটনে প্রেস করবেন। প্রত্যেককেই বলবো, যারা আমার ভিডিও দেখছেন, আপনাদের যদি কোনো রকম খারাপ কিছু জন্মকুণ্ডলী থেকে থাকে তাহলে আপনারা প্রথমে আপনারা নিজের যে জ্যোতিষী আছে, পছন্দের জ্যোতিষ, তাদেরকে দেখাবেন। আপনারা ভালো থাকুন, সেটাই আমার কাম্য। কিন্তু এত সত্ত্বেও যদি কেউ আমাকে দেখাতে চান, তাহলে ইচ্ছুক হন, তাহলে আমাকে 8906781462 এই নাম্বারে যোগাযোগ করবেন। এবং আমি জ্যোতিষ, সনাতন জ্যোতিষ, হস্তরেখা, বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ব শেখাই। যারা শিখতে আগ্রহী, প্রকৃতভাবে শিখতে আগ্রহী, তারাই একমাত্র ফোন করবেন, বাদবাকি কেউ করবেন না। আমি এবারে সরাসরি আমার রাশির জায়গায় চলে যাব। মেষ রাশি হচ্ছে কালপুরুষের অঙ্গবিভাগের প্রথম রাশি, যেটা হচ্ছে আমাদেরকে মস্তক বলা হয়, যেটা মেন। ঠিক আছে, সেখান থেকেই কালপুরুষের শুরু। তাহলে মেষ রাশির এই সমাজ জীবনে, পরিবারে, নিজের ক্ষেত্রে সকলেই কিন্তু একটা বিরাট ভূমিকা পালন করে থাকে এই মেষ রাশি। এই মেষ রাশির অধিকর্তা হচ্ছে গিয়ে মঙ্গল। এখানে রবি তুঙ্গ হয়, এই বৈশাখ মাস আসবে রবি তুঙ্গ হবে, সেসব পরের কথা। যেটা হচ্ছে মেন, মেষ রাশি লগ্ন মানে জীবনের শুরু, আর জীবনের শেষ হচ্ছে গিয়ে সেটা হচ্ছে মীন। সেটা দ্বাদশ ভাব বলা হয়, মোক্ষ লাভ বা মোক্ষ ভাব। ব্যয়স্থান, যেটা বিদেশও বোঝায়, জেল কারাগার বোঝায়, এরকম নানা রকম কিছু বোঝায়। যেমন যেমন যার জন্মকুণ্ডলী তার সেইভাবে কিন্তু ফল দেবে, সবারই এক হবে না। এরপরে যেটা হচ্ছে যে, আমি শুধু এই কালপুরুষ নিয়ে বলবো। কালপুরুষ মানে হচ্ছে গিয়ে যার ব্যাপার হচ্ছে পূর্ণ কালসর্প যে ব্যাপারটা আছে, কালপুরুষের অঙ্গবিভাগে দ্বাদশে যে কালসর্প যোগ শুরু হয়েছে, সেই কালসর্প যোগ কীভাবে সৃষ্টি হয়। প্রথম কথা হচ্ছে যে পূর্ণ কালসর্প যোগ বলতে বোঝায় রাহু এবং কেতুর এক পার্শ্বের সমস্ত গ্রহ, আরেকদিকে কোনো গ্রহ থাকবে না, পুরো ব্ল্যাঙ্ক। রাহু কেতুর এক পার্শ্বে পুরো ব্ল্যাঙ্ক, আর একদিকে সমস্ত গ্রহ এই রাহু কেতুর আন্ডারে থাকবে। এক। 2 নম্বর হচ্ছে গিয়ে, যেটা হচ্ছে গিয়ে কোনো একটি গ্রহ এই রাশিচক্রের বাইরে। যেমন ধরুন এতদিন শনি যতক্ষণ বাইরে থাকবে
এই অরবিটের বাইরে অর্থাৎ রাহু কেতুর বাইরে ততক্ষণ শনি ভঙ্গ কালসর্প। যাহা তক শনি ঢুকে যাচ্ছে তাহা তক কী হচ্ছে, পূর্ণ কালসর্প শুরু হচ্ছে। তাহলে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে 29 তারিখের আপনার 9:41 আগে পর্যন্ত কি হচ্ছে, শনি ভঙ্গ কালসর্পদোষ, এটাও যেমনি বলবো, এবং পূর্ণ কালসর্পদোষ আপনাদের কিভাবে নিজেদেরকে ঠিক রাখতে হবে বা কী হতে পারে, কতটা ভালো কতটা খারাপ এটা বলবো। প্রথমেই বলি, আমি লিখেছি কালসর্প যোগ, কালসর্প দোষ বলেও আমি অভিহিত করিনি। প্রথমে হচ্ছে কালসর্প যোগ, সেই যোগটা শুভ না অশুভ সেটা দেখতে হবে। যেমনি দেখা যায় যে গ্রহ নক্ষত্রের আপনার ক্ষেত্রে কোনো গ্রহ তুঙ্গ হয়ে আছে কিন্তু সেটা অষ্টমে মারক হয়ে গেছে, তাহলে কি শুভ ফল দেবে? উচ্চ হয়ে গিয়ে যতই ভালো গ্রহ হোক কখনোই দেবে না, এরকম একটি ব্যাপার। ঠিক আছে, তাহলে জায়গা বিশেষভাবে আমাদেরকে বুঝতে হবে কোন জায়গাতে কোন গ্রহ শুভ, মানে তুঙ্গ হলেও শুভ আবার তুঙ্গ হলে অশুভ। যেমন মেষ রাশির দ্বাদশে শুক্র এখানে দ্বিতীয়পতি এবং সপ্তমপতি, সে তুঙ্গভাবে বসে আছে কিন্তু ব্যয়ভাবে বসে আছে। তা দ্বিতীয়ের কারক গ্রহ, সপ্তমের কারক গ্রহ, দ্বাদশে বসে থাকা, দ্বাদশ হচ্ছে বেড কমফোর্টের জায়গা। তাহলে এই সময়তে মেষ রাশির ক্ষেত্রে কোনো বৈবাহিক মানে আপনার জীবনের সূত্রপাত হতে পারে। বৈবাহিক জীবন শুরু হওয়ার পূর্বে যে সমস্ত ক্রিয়াকলাপ থাকে, দেখাশোনা থেকে আরম্ভ করে দিন ধার্য হওয়া থেকে আরম্ভ করে যা কিছু যাবতীয় সেগুলো হতে পারে। সেটা বৈশাখ মাসে বিয়ে হোক আর জ্যৈষ্ঠ মাসে হোক আর আষাঢ় মাসে হোক, সেটা তাদের ব্যাপার, কিন্তু বৈবাহিক ব্যাপার কিন্তু ঘটবে। যাদের এবারে বিয়ে হয়নি তাদের এরকম ধরনের অনেকেই আছে যে বিয়ে হতে চাইছে না, বয়সটা বেড়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে বলবো যে তারা অ্যাস্ট্রোলজার দেখিয়ে নিন। কেউ যদি আমার সঙ্গে যোগাযোগ করেন আমি তাদেরকে পরামর্শ দিতে পারি। এবারে একটা কথা বলবো যে এই মেষ রাশির দ্বাদশে কালসর্প যোগ অর্থাৎ কে যোগ সৃষ্টি করছে রাহু এবং কেতু। এখন বর্তমানে শনি ভঙ্গ হয়ে আছে, তো শনি ভঙ্গ থাকলে কী হচ্ছে, শনির ওপরই পুরো চাপটা পড়বে। তো শনির ওপর পুরো চাপটা পড়বে মানে রবি বেরিয়ে গেছে গতকালকে সন্ধ্যাবেলায়। তাহলে এবারে যেটা হচ্ছে গিয়ে শনি ভঙ্গ মানে শনির ওপরে যত প্রেশারটা পড়বে, শনি আপনার দশমপতি এবং একাদশপতি, তাহলে কর্মভাব, কর্মের অধিপতি এবং আপনার আয় ভাব, আপনার সাফল্যের অধিপতি, লিকুইড মানি, এই ব্যাপারগুলোর কিন্তু শনি অধিপতি। তাহলে এখানেও কিন্তু একটা চাপ পড়বে। তাহলে এই জায়গাতে কি করতে হবে, রাহু বসে আছে দ্বাদশে, যেটাকে নিয়ে ব্যাপার কালসর্পযোগ যারা তৈরি করে, সেই রাহু আর কেতু। রাহুর ক্যারেক্টার কি, রাহুর ক্যারেক্টার হচ্ছে যে কোনো জিনিসকে বাড়িয়ে দেওয়া, সেটা খারাপ হলেও বাড়াতে পারে ভালো হলেও বাড়াতে পারে। এখানে রাহু অনেক রোজগার আপনাকে দেবে, প্রচুর অর্থ দেবে। রাহুর স্বভাবটা এরকমই, রাহু যখন দেয় তখন সে আনলিমিটেড, সে অন্ধভাবেই একদম ঢালাও দিয়ে দেয়, যার ফলে খুব অল্প সময়ে সে কোটিপতি হতে পারে। দেখা গেল খুব কম দিনের মধ্যে জমি কিনে ঘর বাড়ি করে নিল, গাড়ি কিনে নিল, এই নানা রকম জায়গায় ইনভেস্ট, নানা ব্যবসায় আরম্ভ করে দিল। আবার এক সময় দেখা গেল যে বাগানে গাছ, আম তো থাকা তো দূরের কথা, শুকিয়ে আম গাছ কাঠ হয়ে যাবে। অর্থাৎ যা নিয়ে আসবে, যা দিয়ে যাবে, নিয়ে যখন যাবে যা ছিল তার দেওয়া এবং তার বাইরেও যা ছিল সব ধুয়ে মুছে নিয়ে চলে যাবে। এটা হচ্ছে রাহুর ক্যারেক্টার। শনি যতদিন এখানে বসে আছে ততদিন কিন্তু আপনাকে ওইভাবে বেরোতে দেবে না, আপনার অর্থ কিন্তু কোনো নাভাবে মজুদ থাকবে। কিছু না কিছু আপনাকে যে কী করবে, আপনাকে কিন্তু ওই খরচ করতে দেবে, যেটা আপনার পরিবারের জন্য দরকার, আপনার জন্য দরকার। সবটা পারবেন না কিন্তু অনেকটাও পারবেন, কখনো কখনো বেশ ভালো পারবেন, কখনো অল্প পারবেন, এরকম ব্যাপারটা হবে। যেহেতু শনি কিন্তু নিজের ঘরে বসে আছে আপনার লাভ স্থানে, সে কর্মের অধিপতি হয়ে। এবারে কেতুর কাজ কি, কেতুর ফাংশন হচ্ছে যে কোনো জিনিসকে গুটিয়ে রাখা, যে কোনো জিনিসকে গুটিয়ে রাখা। ষষ্ঠ ভাব, এটা কিন্তু একটা ভালো, কেতু কিন্তু সমস্ত জায়গার মধ্যে ষষ্ঠ ভাব হচ্ছে তার সবচেয়ে ভালো জায়গা এবং
যেখানে বসে আছে সেই কন্যার ঘর তার সবচেয়ে প্রিয় জায়গা। এখানে কিন্তু সব কিছু শুভ হয় এবং তার অনেক অনেক কিন্তু ভালো হবে। এক্ষেত্রে কি করতে হবে আপনাকে, যেটা হচ্ছে গিয়ে আপনার যে ক্ষমতা, সেই ক্ষমতাকে কিন্তু আপনি কাজে লাগাতে পারবেন। শত্রু নিধন হবে, অর্থ প্রচুর পরিমাণে আসবে, কিন্তু একটা ব্যাপার হচ্ছে সেই অর্থ কিন্তু আপনি রাখতে পারবেন না, ধরে রাখতে পারবেন না। সেই অর্থের জায়গায় যাতে ধরে রাখতে পারেন, তার জন্যেই আমার এই বিশ্লেষণ, যাতে করে আপনার অর্থের জায়গাটা বেশ পরিপূর্ণ থাকে। বেরোক, খরচা হোক, আপনি খরচা করতে বেশ ভালোবাসেন, পারেন, আপনি কর্তব্যপরায়ণ। কিন্তু একটা কথা হচ্ছে, মনে রাখবেন যে আপনি যেটা করবেন খুব সুঝবুঝকে করনা পড়েগা, অর্থাৎ বুঝে শুনে করবেন। ঠিক আছে, একটু হিন্দি টেনে দিলাম, রসও তো দরকার আছে না কথায়। তাহলে আপনাকে কি করতে হবে, এই কালসর্প যোগে যেমনি যে কোনো জিনিস বেড়ে যখন যাবে, যে কোনো জিনিস, প্রেম বাড়তে পারে, সন্তানের জন্য খরচ প্রচুর পরিমাণে বাড়তে পারে, আপনার শত্রুর জন্যে হতে পারে টাকা খরচা, অর্থাৎ আগে কী হবে, বন্ধুত্ব হবে, তারপরে শত্রু হবে। সে কাউকে দেওয়া থেকে সেই শত্রুভাবটাকে আপনাকে কি কন্ট্রোলে রাখতে হবে। দেবেন না কেন? ঠিক আছে, মানুষ বিপদে পড়লে দেবেন, কিন্তু লাগাম ছাড়া কোনো কিছু করবেন না। যখনই আপনার কোনো জিনিস দেখবেন যে এটা আপনার চিন্তার বাইরে হচ্ছে, সেখানে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। আর কি করবেন, আপনি যথোচিতভাবে এই বছরে আপনি যেটা হচ্ছে হনুমান মন্দিরে যাবেন, হনুমান দেবের পুজো করবেন, সেখানে প্রসাদ চড়াবেন এবং সবাইকে ডিস্ট্রিবিউট করবেন, এবং আপনার ভালো হবে। নমস্কার।